অফিসার খানের মিশনে এবার যোগ দেওয়ার জন্য নিজের কনফারেন্স অ্যাটেন্ড না করেই এবার হুট করে উড়ে এসে জুড়ে বসলো সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থককে অফিসার খান ফোন করে বলতে থাকে যে দেখুন, কাল সকালে আমরা আমাদের মিশনে নামবো এবং আমার যতদূর মনে হয় যে আপনি আমাকে বলেছিলেন যে আপনাকে যাতে আমি এই সম্পর্কে আগেভাগে অবগত করি, তার জন্য আসলে আমি আপনাকে জানানোর জন্য ফোনটা করেছি। বাট ইটস মাই ব্যাড লাক যে আপনাকে আমি আমার মিশনের সঙ্গে পাবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না না অফিসার, আপনাকে কে বলেছে বলুন তো, আমি যে কোনোভাবেই হোক না কেন নিজের মতো করে ঠিক ম্যানেজ করে আমি আপনার মিশন শুরু হওয়ার আগেই চলে আসতে পারবো এবং আমি যোগও দিব। আপনার সব নিয়ে একদম টেনশন করবেন না। অন্যদিকে যখন ফোন রেখে দেওয়ার পর অফিসার খানকে অন্যান্য পুলিশরা বলতে থাকে যে ম্যাডাম, সার্থক সেন যে ওনার স্ত্রী সম্পর্কে আমাদেরকে কোনো তথ্য দিল না, তার মানে কি উনি কোনোভাবে আমাদেরকে টপকে যাওয়ার চেষ্টা করছে, নাকি উনি আমাদের কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছে? অন্যদিকে অফিসার খান বলতে থাকে যে না, আমার কোনো মতেই মনে হয় না যে সার্থক আমাদের কাছে কোনোরকম কোনো মিথ্যাচার করছে, কারণ সার্থক খুব সম্ভবত এটা জানে না যে ওর স্ত্রী যে বর্তমানে এখন কলকাতা শহরে নেই, ও কলকাতা শহর থেকে যে অনেকটা দূরে ওর স্ত্রী অবস্থান করছে এবং ও যে সেই ক্রান্তি ভাইয়ের দলাদের সঙ্গে আপাতত সেখানে আছে, সেই সম্পর্কে হয়তোবা স্রোত কোনো মতে সার্থককে জানায়নি এবং তার জন্যই হয়তোবা সার্থকের দিল্লি যাওয়ার এই সুযোগটাকে কাজে লাগিয়ে সার্থকের অবর্তমানে ও সার্থকের পিঠ পিছনে ওখানে যাওয়ার ব্যবস্থা করেছে। এবার এই মিশন স্টার্ট হওয়া মাত্রই তো যখন সার্থক আমাদের সঙ্গে যোগ দেবে, তখন এমনিতেই ও জানতে পেরে যাবে এবং যখন ও জানতে পারবে যে ওর স্ত্রী ওর পিঠ পিছনে কী করে বেড়াচ্ছে, তখন যে ওদের সম্পর্কের মধ্যে কতটা ফাটল সৃষ্টি হবে সেটার আমার কোনো মতে বুঝতে বাকি নেই। কিন্তু তার শর্ত আমাকে এটা করতেই হবে না চাইতে হলেও, কারণ আমি খুব ভালো করেই জানি যে সার্থক যতটাই ওর স্ত্রীর উপরে বিশ্বাস করুক না কেন, সেই বিশ্বাসটা যে এখন ভাঙতে চলেছে স্রোতের উপর থেকে, তার সেটা দেখার পর যে সে কীভাবে রিয়্যাক্ট করবে সেটাই এখন দেখার পালা। অন্যদিকে কথা বলা মতো অফিসাররা বলতে থাকে যে ম্যাডাম, ওনার স্ত্রী কিন্তু যথেষ্ট পরিমাণে সাংঘাতিক একটা মেয়ে। নয়তো আপনিই দেখুন না, একদিকে আমাদের কাছে ইন্টারোগেশনের সময় একরকম খবরাখবর দিয়ে সেই রীতিমতো আমাদের সকলকে টপকে গিয়ে সে ওই গ্রামে গিয়েই ছাড়লো, তাও আবার তার বোনকে সাবধান করার জন্য। কত বড় একটা আসামি তার বোন, কিন্তু তা সত্ত্বেও সেই বোনকে সে এরকম করে অ্যালার্ট করে দেওয়ার জন্য আমাদের সকলকে টপকে গেল। আপনি ভাবতে পারছেন? ঠিক সেই মুহূর্তে অফিসার বলতে থাকে যে দেখুন, স্রোতস্বিনী আসলে মনে করেছিল যে সে আমাদের কাছে কিছু লুকোলেও আমরা কোনো মতেই সেটা ধরতে পারবো না এবং সে হয়তোবা ভুলে গিয়েছে যে আইনের চোখকে ফাঁকি দেওয়াটা এতটাও সহজ না। তাই তো আমরা সুযোগ বুঝে ওনাকে ট্রেস করার জন্য 24 ঘন্টা ওনার উপরে নজর রাখছিলাম এবং সেই জিনিসটাই আমাদের কাজে দিয়ে দিয়েছে। নয়তো আমরা কোনো মতেই সেই গ্যাংয়ের লোকেশন অবধি আমরা পৌঁছতে পারতাম না। স্রোতস্বিনী হলো আমাদের সেই সূত্র, যে কিনা আমাদেরকে সেই গ্যাং অবধি পৌঁছে দিতে সাহায্য করেছে। কাল রাতে যদি আমাদের পুলিশের গাড়ি যদি কোনো মতে ওনার গাড়িকে ফলো না করতো, তাহলে হয়তোবা কোনো মতেই আমরা আসল গ্যাং অবধি পৌঁছতে পারতাম না এবং তাদের অবস্থানের আসল ঠিকানাটা আমরা ধরতে পারতাম না। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কোনো না কোনোভাবে কিন্তু স্রোতস্বিনী আমাদেরকে হেল্প করেছে। তাই অহেতুক ওকে দোষারোপ করে তো কোনো রকম কোনো লাভ নেই। হ্যাঁ, আমি মানছি যে ও বোনের ভালোবাসায় অন্ধ হয়ে ও একটা অপরাধীকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু এখন কিছু করারও নেই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে পারো।